যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত নতুন ভোটাররা। এবার তরুণদের ভোটেই নির্ধারণ হবে জয় পরাজয়, বলছেন বিশেষজ্ঞরা। নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যৎ বাংলাদেশ, দক্ষিণ এশীয় সম্মেলনে প্রধান উপদেষ্টা। অনেক তরুণ প্রার্থীর জয়ের আশা। রাজধানীর পূর্বাচলে 10 কাঠার প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা, আজমিনা, টিউলিপ সহ 18 জনের বিরুদ্ধে রায় ঘোষণা 2রা ফেব্রুয়ারি। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, জিজ্ঞাসাবাদে নির্যাতনের দাবি নেতাকর্মীর, প্রতিবাদে বিক্ষোভ। 50,000-এর বেশি সিম, ভিওআইপি সামগ্রী সহ 5 চীনা নাগরিক আটক। মানব পাচার চক্রের 2 সদস্য আটক। নিখোঁজ শিশু উদ্ধারে মুন অ্যালার্ট জারি। এবং টি-20 বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করতে আইসিসি বিসিসিআই এর সাথে বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বদলে যেতে পারে গ্রুপ। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী। আমি গালিব ইবনে রিয়াজ। শহর থেকে গ্রাম সবখানেই বইছে নির্বাচনী হাওয়া। যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত ভোটাররা। অভিজ্ঞদের সঙ্গে পাল্লা দিয়ে তরুণ ভোটাররাও সক্রিয় ঘর, ক্যাম্পাস ও অনলাইন প্ল্যাটফর্মে। সর্বত্রই চলছে ভোট পূর্ব আলোচনা। সম অধিকার প্রতিষ্ঠায় নিজেদের প্রথম ভোট গুরুত্বপূর্ণ হবে এমন প্রত্যাশা তাদের। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিনির্মাণে নতুন ভোটারদের ভাবনার কথা জানাবেন মেহেরী ন্যানি। চায়ের আড্ডা হলেও তরুণদের এই মজলিসে চলছে নির্বাচন নিয়ে যুক্তিতর্ক। নির্বাচনটা এবার করা লেভেলে দলমত প্রতীক নাকি ব্যক্তির গুরুত্ব থাকবে ভোটে, এসব নিয়ে চলছে নানা আলোচনা। আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের শিক্ষার্থী জাওয়াদ নতুন ভোটার হয়েছেন, তাই প্রত্যাশা একটি উৎসবমুখর পরিবেশে হোক এবারের নির্বাচন। এইবার যেহেতু একটা ভোটিং কালচার আমরা পাচ্ছি, আমি বিশ্বাস করি আমাদের তরুণদেরকে এখানে পার্টিসিপেট করা উচিত। নির্বাচন নিয়ে তরুণ প্রজন্মের আলোচনার উত্তাপ ছড়াচ্ছে সবখানেই। ক্যাম্পাস থেকে ক্যাম্পাস, বাদ যাচ্ছে না ইন্টারনেট দুনিয়াও। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম ফলই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সঙ্গে এবার রয়েছে জুলাই জাতীয় সনদের পক্ষে বিপক্ষে গণভোট। 2024-এ হওয়া সেই জন আন্দোলনের নেতৃত্বই দিয়েছে এই তরুণীরা, যাদের বেশিরভাগই এবারের নির্বাচনের প্রথম ভোটার। তাই এবারের ভোট নিয়ে আছে আগ্রহ, উচ্ছ্বাস সহ নানা প্রত্যাশা। জুলাই মুভমেন্টের পরে আমাদের বিভিন্ন দলের প্রতি যে ধরনের এক্সপেকটেশনগুলো ছিল সেগুলো তারা ফুলফিল করতে পারছে না। রাজনৈতিক দলগুলোর আসলে তরুণদের ম্যান্ডেট বুঝে এবং তরুণদেরকে ইমপ্রেস করে রাজনীতিটা করা উচিত। যেহেতু এবারের তরুণ অনেক প্রার্থী আছে, তাদের কাছেও আমাদের একটা প্রত্যাশা আছে। সরকার আসে, সরকার যায়, আশ্বাসবাণী ছাড়া নারী ক্ষমতায়নের বাস্তব চিত্র মেলাভার। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে শঙ্কা এবং নারীদের নানাভাবে হয়রানির চিত্র বাড়ায় এবার তরুণীরাও সজাগভাবে কষছে ভোটের হিসাব। তৃণমূল থেকে কেন্দ্রের ভাজে ভাজে সম অধিকার প্রতিষ্ঠার জোয়ারে গাঁথতে চান ভোট। আগে যেরকম সব কিছু পার্টি বেসিস ছিল, যে পার্টি থেকে দাঁড়াইছে ওই পার্টির উপর আমি লয়াল, এই ওই পার্টিকে ভোট দিব এরকম, বাট এখন ব্যাপারটা এরকম না। নারীর ইকুয়ালিটিটা যেখানে সঠিকভাবে এনশিওর করা হবে, যারা নারীদেরকে অনেক বেশি সুযোগ করে দিবে কর্মক্ষেত্রে তাদেরকেই আমরা প্রেফারেন্স থাকবে তাদেরকে ভোট দেওয়ার জন্য। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য মতে এবার ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটার 12,76,183 জন, যার মধ্যে নারী ভোটার 6,28,79,042 জন এবং 2026 সালের 5 জানুয়ারি নাগাদ দেশে 18 থেকে 37 বছর বয়সী ভোটারের সংখ্যা 5,53,53,176, যা মোট ভোটারের 43.56%। ফলে এই বিশাল তরুণ অংশের ভোটই নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলোর জয় বা ভরাডুবি। 6 কোটি তো একটা অল্প সংখ্যা না,
সুতরাং তারা যদি যথেষ্ট সংখ্যা উৎসাহী না হন ভোট দিতে, তাহলে তো ভোটের আমরা যে শতাংশ বলছি সেটা কমে যাবে এবং সেটা আমাদের জন্য ভালো বার্তা দেবে না। প্লাস তার সাথে গণভোট আছে, সুতরাং সবাই চাইবে যে সংখ্যাটা বাড়ুক, ভোটার উপস্থিতি বাড়ুক। তো সেক্ষেত্রে অবশ্যই তরুণদের একটা ভূমিকা আছে। বিশ্লেষকরা বলছেন এবার দল বা প্রতীক নয়, তরুণরা ভোট দিবে প্রার্থীর ব্যক্তিগত পরিচয় এবং কার্যক্রম দেখে। তাই তরুণদের পছন্দকে যারা প্রাধান্য দিবে তারাই সরকার গঠনে এগিয়ে থাকবে। বাংলাদেশ বলে না, সারা পৃথিবী হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের জায়গা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। তো সেই জায়গা থেকে নেতা নির্বাচনের ক্ষেত্রে, এমপি ইলেকশনের ক্ষেত্রে কিন্তু ভোটাররা, বিশেষ করে তরুণরা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের দিকে যাবে। এছাড়া তরুণদের ভোট পেতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার এবারের নির্বাচনী প্রচারণায় অনেক বড় ভূমিকা রাখতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তরুণদের হাতে বাংলাদেশ, সেটি এখন আর বলার অপেক্ষা রাখে না। আগামীর বাংলাদেশ এবং রাজনীতিতে থাকবে তরুণদের চিন্তার ছাপ। তবে সেটি কতটুকু কার্যকর হবে তা সময়ই রায় দেবে। ঐতিহাসিক দলিল ও বর্তমান প্রেক্ষাপটের যোগসূত্র কিভাবে করবে তরুণরা, সেটি এখন দেখবার বিষয়। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। বাংলাদেশের সংবিধান সামনে কেমন হবে তা নির্ভর করছে গণভোটের ওপর। এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে দেবে। ভোটে তরুণদের দল থেকে অনেকেই বিজয়ী হয়ে আসবে বলেও আশাবাদ জানান তিনি। রাজধানীতে দক্ষিণ এশীয় উচ্চ শিক্ষা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি চাকরি নির্ভর উচ্চ শিক্ষা ব্যবস্থাকে বদলে ফেলার আহ্বান জানান। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। প্রায় ১.৫ বছরের অন্তর্বর্তী সরকারের ৩ অগ্রাধিকারের মধ্যে অন্যতম সংস্কারের উদ্দেশ্যে নানা সুপারিশের ভিত্তিতে ইতিমধ্যে প্রস্তুত হয়েছে জুলাই সনদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন জুলাই সনদ নিয়ে থাকছে গণভোটের আয়োজন। এতে হা ভোট জয়ী হলে সংস্কারের বেশ কিছু বিষয় পরবর্তীতে অন্তর্ভুক্ত হবার কথা সংবিধানে। মঙ্গলবার রাজধানীতে উচ্চশিক্ষা নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যেও উঠে আসে গণভোটের প্রসঙ্গ। তিনি বলেন, গণভোটেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের সংবিধান কেমন হবে। Now is election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with, what the future constitution of Bangladesh should be like. Because they felt the root of all the trouble is the constitution. We can't go along with that constitution. We didn't teach them in the classroom all those things. তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দল হয়েছে। আগামী নির্বাচনে তরুণদের অনেকেই ভোটে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। And very soon, on the 13th of February, they will be on the ballots. I'm sure some of them will get elected. They were in our classroom the other day. Now they are on the street, and then they are in the political party of their own. And if they get elected, প্রধান উপদেষ্টা আরো বলেন, উচ্চশিক্ষাকে কেবল চাকরি নির্ভর করা হয়েছে। তরুণদের উদ্যোক্তা মনোভাব নিয়ে সমাজ ও অর্থনীতি পরিবর্তনের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। It will show up again and again unless we fix us all the things that we pass on in the name of education. I hope you'll have a chance to invite some of those leaders to come and tell us why they moved from the classroom to the street. And what is their expectation? What is missing in the classroom? So there is no mismatch. Education on one side, young people on the other side. That's no good. উচ্চশিক্ষাকে আরো এগিয়ে নেওয়া এবং সার্কভুক্ত দেশগুলোর নেটওয়ার্ককে আরো শক্তিশালী করতে কৌশল নির্ধারণ করা হবে 3 দিনের এই সম্মেলনে। এতে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধি সহ মোট 30 জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নেন। নাজমুস সাকিব, এখন ঢাকা। আপিল শুনানির 4র্থ দিনে আবেদন মঞ্জুর হওয়ায় খুশি প্রার্থীরা।
আসন্ন নির্বাচনে অংশ নিয়ে জনগণের স্বার্থে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তারা। কিন্তু যাদের প্রার্থিতা বাতিল হচ্ছে তারা ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করছে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৩৬টির শুনানি শেষে ২৩টির আবেদন মঞ্জুর ও বাতিল ১২টি। আরও জানাচ্ছেন তানজিলা খানবী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের চতুর্থ দিনের শুনানি শুরু হয় সকাল ১০টায়। দিনের প্রথম ভাগে ৩৬টি আপিলের শুনানি হয়, যার মধ্যে ২৩টি মঞ্জুর এবং ১২টি নামঞ্জুর করে নির্বাচন কমিশন। আপিলে অনুপস্থিত ছিল গণ অধিকার পরিষদের এক প্রার্থী। মনোনয়নের বৈধতা ফিরে পেয়ে প্রার্থীরা সন্তোষ জানালেও যাদের আবেদন নামঞ্জুর হয়েছে তাদের কেউ কেউ নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার হলফনামায় সিগনেচার না থাকার কারণে প্রাথমিক পর্যায়ে বাতিল ঘোষণা করেছে। আজকে আলহামদুলিল্লাহ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সবাই যেন সমান সুযোগটা পায়, আমরা সেটা প্রত্যাশা করবো এবং নির্বাচনে কোন রকম সন্ত্রাসী, কারচুপি, কালো টাকা, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, এই ধরনের কোনো প্রশাসনিক কারসাজি এগুলো যেন মুক্ত থাকে। আজকে শুনানি হয়েছে, সেই শুনানিতে আপিলটা মঞ্জুর হয়েছে। ঢাকা ১২ থেকে নির্বাচন করার জন্য আর কোনো প্রতিযোগিতা রইল না। যাদের ঋণ ছিল, ঋণ খেলাপি, এইরকম অনেককে ওনারা মার্সি করেছে। আমরা যথার্থভাবে কাগজপত্র উপস্থাপন করেছি। কোনো অজ্ঞাত কারণে আমাদের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে বলে আমরা সংক্ষুব্ধ হয়েছি। এদিকে নিজের প্রার্থিতা ফিরে পেয়ে নোয়াখালী ৫ আসনের জামায়াত প্রার্থী বেলায়েত হোসেন প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর হলফনামায় ভুল তথ্য থাকার অভিযোগে আপিল করেছেন। কায়কুবাদ সাহেব তিনি তার হলফনামায় তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টাকে তিনি উল্লেখ করেননি, বা উনি এটাকে কি বলবো যে তথ্য গোপন করেছেন। তো এই জন্য এটা আমরা আপিল করেছি। আশা করি যে নির্বাচন কমিশন থেকে যথাযথ ন্যায়সঙ্গত আমরা বিচার পাব। এছাড়াও নির্বাচনের আগে গুপ্ত হামলার শঙ্কা ও নির্দিষ্ট কিছু প্রার্থীকে গানম্যান দেয়া বৈষম্যমূলক বলে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারি। গোয়েন্দা সংস্থা সহ সরকারের সকলকে নিয়ে হলিস্টিক অ্যাপ্রোচে দেশকে ইলেকশনমুখী করতে হবে। আমরা দেখেছি কিছু প্রার্থীকে বা কিছু রাজনীতিবিদকে গানম্যান দেওয়া হয়েছে। এটা এক ধরনের বৈষম্য। আপনি কাউকে গানম্যান দিবেন, আবার কাউকে নির্বাচনকালীন সময় দিবেন না। এটার মাধ্যমে একটা প্রশাসনিক আনুকূল্য এবং ফেভার দৃশ্যমান হয়। ৪ জানুয়ারি যাচাই বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তারা। দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থীদের ১% ভোটার তালিকার সত্যতা নিশ্চিত না হওয়ায় বেশ কিছু আপিল আবেদন বাতিল করে ইসি। তানজিলা খান মিম, এখন, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে আরেক মামলায় শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ ও আজমিনা সিদ্দিক সহ ১৮ জনের বিরুদ্ধে রায় হবে ২রা ফেব্রুয়ারি। মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত এই তারিখ ধার্য করেন। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে আদালতে হাজির করা হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী ২রা ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেন। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার ২ মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মোট ৬টি মামলা করে দুদক। এর মধ্যে শেখ হাসিনা পরিবারের ৩ মামলার বিচার শেষে রায় ঘোষণা হয়েছে। শেখ রেহানা ও টিউলিপেরও একটি মামলার রায়ে সাজা হয়েছে। গণ অভ্যুত্থানের সময় ২২শে জুলাই গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা ২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন কার্যালয়। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে প্রতিনিধি দল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। সালমান এফ রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন চলাকালে গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে শেখ হাসিনা। ওই বৈঠকে ছিলেন নাসা গ্রুপের নজরুল ইসলাম চৌধুরী, হামিম গ্রুপের একে আজাদ, এস আলমের সাইফুল আলম, বিজিএমইএ সভাপতি এম এ মান্নান কোচ্চি, এফবিসিসিআই এর সাবেক সভাপতি মাহবুব
মাহবুব আলম, বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম আলী, দোকান মালিক সমিতির হেলাল উদ্দিন, বসুন্ধরার আহমেদ আকবর সোবহান, আনোয়ার পারভেজ, প্রাণ গ্রুপের মোহাম্মদ সানি, প্রীতি চাকমা, হাবিবুল্লাহ ডন, মেঘনা গ্রুপের মোস্তফা কামাল, ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম ও আহম মোস্তফা কামাল লোটাস সহ 25 জন। এসব শীর্ষ ব্যবসায়ী ব্যক্তির বিরুদ্ধে গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তারা 22 জুলাই 2024-এ ওসমানী মিলনায়তনে স্বৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তারা কনফিডেন্স দিয়ে আসে প্রয়োজনে 1 মাস ব্যবসা বন্ধ থাকবে, প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড সেগুলো শেখ হাসিনাকে দিয়ে দিবে, তাদের যা ইচ্ছা তা করবে, কিন্তু হাসিনা শুধু যা বলবে তার অপেক্ষায় তারা থাকবে। কিন্তু তারা এই যে হত্যাকাণ্ড সেটি চালিয়ে গিয়ে এই যে আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায়। 25 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং সাথে আরো অজ্ঞাতনামা 200 জনকে অভিযুক্ত করা হয়েছে। সেখানে গত 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 21 জানুয়ারি ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ নবম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 21 জানুয়ারি। সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া টিএফআইসেলে গুমের মামলায় সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জামিন শুনানি হবে আগামী বুধবার। একই সঙ্গে টিএফআইসেল পরিদর্শন করতে চেয়ে সেনা সদস্যদের আবেদনের উপরও শুনানি হবে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়েছে আজ। বিভিন্ন অপারেটরের 50,000-এর বেশি সিম, বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম ও 5 চীনা নাগরিক সহ টেলিগ্রাম প্রতারক চক্রের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গেল 1 সপ্তাহ ধরে চলা অভিযানে সব উদ্ধার করা হয়। এদিকে অবৈধভাবে ইতালিতে মানব পাচারকারী চক্রের 2 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। আর নিখোঁজ ও অপহৃত শিশুদের উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো জরুরি সতর্কবার্তা, মিসিং আর্জেন্ট নোটিফিকেশন, মুন অ্যালার্ট। আরও জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি। বিশ্বব্যাপী নিখোঁজ শিশু উদ্ধারে জরুরি সতর্কবার্তা ব্যবস্থার ধারণাটি গুরুত্ব পায় 1996 সালে যুক্তরাষ্ট্রের শিশু অ্যাম্বার হ্যাগারম্যান অপহরণ ও হত্যাকাণ্ডের পর। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে চালু হয় অ্যাম্বার অ্যালার্ট ব্যবস্থা, যা পরবর্তীতে ইউরোপের 32টি দেশ এবং মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, পাকিস্তান সহ বহু দেশে নিজস্ব আইনগত ও প্রশাসনিক কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে কার্যকর হয়। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশেও চালু হলো নিখোঁজ শিশু উদ্ধারে জরুরি সতর্কবার্তা মুন অ্যালার্ট। 2024 সালে সিলেটে 5 বছর বয়সী শিশু মুনতাহা আক্তার নিখোঁজ ও হত্যার ঘটনাসহ বিভিন্ন অভিজ্ঞতা থেকেই বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে এই মুন অ্যালার্ট চালু করা হয়েছে। আমরা সবাইকে অ্যালার্ট করার চেষ্টা করবো যে মানুষ আর ওই এরিয়ার যে মেটার সাথে আমাদের এটা হয়ে গেলে অন্তত এখন তো ফেসবুক, ইনস্টাগ্রামে সবাই ইউজ টু, কিন্তু এটা যত দিন যাবে মোর পিপুল কিন্তু এটাতে ইউজার্স হবে। এটার ভালো দিকগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো, সব জায়গাতে আমরা এটা করার চেষ্টা করবো। অন্যদিকে 2024 সালে উন্নত জীবনের আশায় ভূমধ্য সাগর পাড়ি দিতে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় তিউনিসীয় উপকূলে নৌকাডুবিতে মারা যায় 8 বাংলাদেশি, যাদের সবাই ছিলেন মাদারীপুরের বাসিন্দা। মর্মান্তিক ওই ঘটনার প্রায় 1.5 বছর পর মানব পাচার চক্রের 2 সক্রিয় সদস্যকে সোমবার মাদারীপুর জেলার রাজৈরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সিআইডি। 2024-এর 14 ফেব্রুয়ারিতে তারা এরকম ইটালি নেওয়ার নাম করে তিউনিসিয়াতে নিয়ে যায়, তিউনিসিয়া থেকে রাবারের বোটে তাদেরকে পাঠায় দেয় এবং এই আমাদের 6 জন বাঙালি কিন্তু ওখানে নৌকাডুবিতে মারা যান। মানে মর্মান্তিক একটি দুর্ঘটনা, এরকম করে মারা যায়। পরবর্তীতে তাদের লাশগুলো উদ্ধার করা হয়। এটা কিন্তু গাবাস ইউনিভার্সিটি হসপিটালে ডেড বডিগুলো ছিল। এদিকে বিভিন্ন অপারেটরের 50,000-এরও বেশি সিম, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। ঘটনায় জড়িত 5 চীনা নাগরিক সহ টেলিগ্রাম প্রতারক চক্রের 8 সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। টোটাল আমরা 51,251টি সিম উদ্ধার করি। আমরা 21টি ভিওআইপি জিএসএম গেটওয়ে
এটা একটা মেশিন যেটার মধ্যে অনেকগুলো সিম ইনসার্ট করা থাকে, এর মাধ্যমে সার্বক্ষণিকই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের টাকাগুলা প্রতারণা হচ্ছে। জননিরাপত্তার স্বার্থে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা। চুয়াডাঙ্গার জীবননগরে পৌর এলাকায় যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযানের সময় তাদের হেফাজতে এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। এদিকে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও ও সড়ক অবরোধ করে অপরাধীদের বিচারের দাবি জানিয়েছে নিহতের স্বজন ও বিএনপি নেতাকর্মীরা। এদিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অনিক চক্রবর্তীর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। অস্ত্র উদ্ধারে সোমবার রাতে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তারা জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করে উপজেলা বিএনপির কার্যালয়ে নিয়ে যায়। আটকের কিছুক্ষণ পরেই মারা যান ডাবলু। পরিবার ও নেতাকর্মীদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে যৌথ বাহিনীর দাবি, জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাবলু, পরে তার মৃত্যু হয়। ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। পরে সকালেও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে জড়ো হন তারা। এ সময় বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করেন। ডাবলুর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের শাস্তির দাবি জানান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু তার দোকান থেকে তুলে নেয় এবং আমাদেরই পার্টি অফিসের ভিতরে তাকে অকথ্যভাবে গালিগালাজ করে এবং নির্যাতন করে, অত্যাচার করে। আমরা যদি মনে করি যে আইনের শাসন চাই, তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? আইন মানতে হবে। আইন মানার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা যেটা করেছি, ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। যারা আইন হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হবে। এদিকে মঙ্গলবার সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জীবননগর থানা পুলিশ ডাবলুর মরদেহ পোস্টমর্টম করে। ডাবলুর পরিবারের পক্ষ থেকে মামলা করার দাবি করা হলেও পুলিশ বলছে এখনো মামলা রেকর্ড করা হয়নি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত থাকতে বলেন। আশ্বাস দেন হত্যাকাণ্ড প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দেওয়ার বিষয় থাকলে মামলা হবে, সবকিছুই হবে। আপনারা শুধু একটু ধৈর্য ধারণ করুন। আমরা আমাদের বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আমরা নিব। ওনার মৃত্যুটা যদি হত্যাকাণ্ড হয় তাহলে ওনার কঠোর এবং কঠিন বিচার হবে। তদন্তের মাধ্যমে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড হয়েছে, কেউ রেহাই পাবে না, প্রত্যেক বিচার করা হবে। বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এখন চুয়াডাঙ্গা। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 25 জন। মঙ্গলবার ভোর 6টা থেকে সকাল 10টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, সরাইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত 2 দিন আগে কবির খানের পক্ষের লোক শহীদ খানকে মারধর করে। এরপর দফায় দফায় বসতঘর ভাঙচুর, লুটপাট চালানোর ঘটনাও ঘটে। এর জের ধরে মঙ্গলবার ভোর 6টা থেকে দেশীয় অস্ত্র ও সংঘর্ষ জড়ায় দুপক্ষ। এ সময় নারী ও পুরুষ সহ আহত হয় অন্তত 25 জন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে প্রতি ভোটের ইশতেহারে থাকলেও পুরোপুরি বাস্তবায়ন হয় না নারীদের নিয়ে প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতিগুলো। ফলে আড়ালেই থেকে যায় নারীরা। নতুন বাংলাদেশে রাজনীতির পুরনো ধারার পরিবর্তনের সঙ্গে নিজেদের সুরক্ষা, সমতা আর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা চান নারী ভোটাররা। আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। পরিবর্তন হওয়া দরকার। চলতি পথে সহকর্মী নির্জনার সঙ্গে ভোট নিয়ে আলাপ জেবিন ইসলামের। আলাপের কেন্দ্রে নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নানা দিক। ভোট চাইতে এলে কি প্রত্যাশার কথা জানাবেন সেই ভাবনাও ঠিক করছেন।
আমরা আসলে সহানুভূতি চাই না, আমরা চাই যে আমাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আমাদের যে নারী অধিকারগুলো সেগুলো বাস্তবায়ন হবে। তবে ভোটে নিজেদের অধিকার নিয়ে যতটা সচেতন জেবিন নির্জনা, তৃণমূলের খেটে খাওয়া নারীদের কাছে ভোট কেবলই এলাকার উন্নয়নে প্রার্থীদের দেয়া নানা প্রতিশ্রুতি, যা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তাদের। নারীদের জন্য সুষ্ঠু কর্ম ব্যবস্থার সুযোগ করে দিতে হবে, কেননা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তেমন কোনো সুযোগ সুবিধা নাই নারীদের জন্য। নারীদের শিক্ষা ব্যবস্থা সবকিছু আরেকটু উন্নত হোক, এটাই আমার একটা প্রত্যাশা। এদিকে গ্যাস বিদ্যুতের সহজলভ্যতার পরও ব্রাহ্মণবাড়িয়ায় কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি, তাই নারীদের কর্মক্ষেত্রেও সীমিত। যে দলে আসুক, আমরা ভালো মানুষ চাই, ভালো সমাজ চাই, ভালো দেশ চাই। বুট যে সময় হে সময় মনে করেন আমাদের মতন গরিব চাষা বেশি যারা আছে হেরা মনে করেন আয়েসেরা আত ধরে ফাও ধরে মা ডাহে বাপ ডাহে বুট শেষ আমরা চিনে না। আর সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি সহিংসতা বন্ধ সহ নারীর জন্য অভিন্ন পারিবারিক আইন চালুর দাবি নারী সংগঠনগুলোর। নারী পুরুষের যে সমতা, এমন অনেক আইন আছে আমাদের দেশে, সংবিধানে নারীর জন্য অনেক কিছু আছে। সংবিধানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল নাগরিক ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমান, কিন্তু বাস্তবে আমরা দেখছি যে সম্পত্তিতে নারী অধিকার পাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা 26,08,087 জন। এর মধ্যে পুরুষ ভোটার 13,66,373 এবং নারী ভোটার 12,41,698 জন। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল ফোনের দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাস্টমস ডিউটি 25 থেকে কমিয়ে 10% করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক কমল মোট 60%। মঙ্গলবার এনবিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, কাস্টমস ডিউটি কমার কারণে দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি 10% থেকে কমিয়ে 5% ধার্য করা হয়েছে। এনবিআর জানায়, এর ফলে 30,000 টাকার বেশি মূল্যের প্রতিটি আমদানি মোবাইল ফোনের দাম আনুমানিক 5,500 টাকা কমবে। একইভাবে 30,000 টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক 1,500 টাকা কমবে। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ইস্যুতে দেশের বাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে উপদেষ্টা বলেন, পে স্কেল দিতে কাজ করছে পে কমিশন। এ সরকার দিতে পারবে কিনা কমিশনের প্রতিবেদনের ওপর তা নির্ভর করবে। পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে, তারা একেবারেই একদম থামে নাই। তারা কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যদি পে কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে। হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আছে, তো ওখান থেকে আমরা বলছি আপনারা খরচ করবেন, ওটা যতটা কিনবে ওদের সব ওদের, আমাদের এসে থেকে কোনো ডিরেকশন নাই। জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা, আমাদের নিজস্ব অফশোর ড্রিলিং, তারপরে আপনার কয়লার ব্যবহারটা কীভাবে করবে, মধ্যপাড়ার কয়লাটা আছে সেটা হার্ড রক এবং কয়লারগুলো, এগুলো একটা কম্প্রিহেন্সিভ হিসেবে করা হয়েছে। এবার খেলার খবর। ভেন্যু পরিবর্তন ইস্যুতে এখনও সমাধান আসেনি বলে জানিয়েছে বিসিবি। সমস্যা সমাধানে আইসিসির সঙ্গে বৈঠক চলছে, বদলে যেতে পারে বাংলাদেশের গ্রুপ। বিসিবি আইসিসির এই বৈঠকেই ভেন্যু চূড়ান্ত হতে পারে। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভারতের নিরাপত্তা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার দেয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়। এটা বিসিবি এবং আইসিসির নিরাপত্তা দলের আন্তঃবৈঠকের পর্যালোচনা। এদিকে শ্রীলঙ্কা নয়, ভারতেরই অন্য দুটি ভেন্যুতে বাংলাদেশকে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, টি-20 বিশ্বকাপের 1 মাসেরও কম সময় থাকায় বাংলাদেশের ম্যাচগুলো লজিস্টিক কারণে অন্য দেশে সরিয়ে নেওয়া সম্ভব না। বিকল্প হিসেবে চেন্নাই কিংবা তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবা হচ্ছে। শেষ করছে এখন দুপুর। শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। জুলাই গণভবনে শেখ হাসিনার সাথে বৈঠক করার শীর্ষ 24 ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। প্লট জালিয়াতির তৃতীয় মামলা রায় 2 ফেব্রুয়ারি। যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত নতুন ভোটাররা। এবার তরুণদের ভোটেই নির্ধারণ হবে জয় পরাজয়, বলছেন বিশেষজ্ঞ।
সংবিধান সামনে কেমন হবে তা নির্ভর করছে গণভোটের উপর। দক্ষিণ এশীয় সম্মেলনে প্রধান উপদেষ্টা, অনেক তরুণ প্রার্থীর জয়ের আশা। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, জিজ্ঞাসাবাদে নির্যাতনের দাবি নেতাকর্মীর, প্রতিবাদে বিক্ষোভ। প্রায় 51,000 সিম ও ভিওআইপি সরঞ্জাম সহ 5 চীনা নাগরিক আটক। মানব পাচারের 2 সদস্য আটক। নিখোঁজ শিশু উদ্ধারে মুন অ্যালার্ট চালু। এবং টি-20 বিশ্বকাপের ভেন্যু চূড়ান্তে আইসিসি বিসিসিআই এর সাথে বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বদলে যেতে পারে গ্রুপ। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।